বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন লুনা নূর, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি CPB। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব আপনাদের সাথে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোরের বিষয়ে বাংলাদেশ সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করেছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা কখনো কাম্য নয়। খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে না। যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। এরপর যে তথ্যটি তা হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবেন। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, দেশটির অভ্যন্তরের বিভক্তি ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তার অব্যাহত অনুপস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো সুদূর পরাহত। তৌহিদ হোসেন বলেন, এই সংকটে আমরা এখনো একটি কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর দুটি দিক রয়েছে, একটি হলো অধিকার, অন্যটি নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফিরে যাবে না। তবে আমরা কোনো অযৌক্তিক প্রত্যাশায় নেই। যেই নির্যাতন থেকে তারা বাঁচতে চেয়েছিল, আমরা কি তাদের সেই জায়গায় ফেরত পাঠাবো? মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না উপদেষ্টা। তিনি বলেছেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়ে বাস্তব কোনো ফল আসবে না। এরপর যে তথ্যটি তা হচ্ছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের 6টি সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রবিবার এ তথ্য জানিয়েছেন রিটকারী রওশন আলী। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সাংঘর্ষিক বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহবুবুর রাজীব হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে। রিটে নারী ও শিশু আইন ও ধর্ম মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত আলোচিত হয়েছে। প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়তের বিধানের পরিপন্থী, দেশের জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, সংবাদ মাধ্যম যত বেশি প্রশ্ন করবে, রাষ্ট্রের দায়িত্বশীলরা তত বেশি সচেতন ও দায়িত্বশীল হবেন। অতএব সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতে হবে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ সবকিছু লিখতে পারে, সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। সংবাদ মাধ্যম যত বেশি প্রশ্ন করবে, রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছেন তারা আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হবেন। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। এই ছিল কিছু তথ্য। আমি শুরুতে লুনানুর আপনার কাছে একটু আসি, যেই বিষয়টি নিয়ে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, যেটি আমরা দেখলাম যে কমিশনের প্রতিবেদনের 6টি সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। এবং এর আগে যদি একটু যাই, হেফাজতে ইসলাম নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল দাবি করছেন তারা। এবং হেফাজতের যে সমাবেশ ছিল সেখানে উপস্থিত সাংবাদিক মাহমুদুর রহমান তিনি বলেছেন, নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেননি। এবং সেখানে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ছিলেন, তিনিও সেখানে বক্তব্য রেখেছেন। এই সব কিছু মিলিয়ে যদি বলি, নারী সংস্কার কমিশন নিয়ে যে বক্তব্য অথবা যে আলোচনা চলছে, সব মিলিয়ে আপনি কি বার্তা দিচ্ছে এই সংস্কার কমিশনের জন্য? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? শুভেচ্ছা আপনাকে এবং সকল দর্শক এবং সহ-আলোচক রয়েছে, তাকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে, আসলে আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে নারী সংস্কার কমিটি গঠিত হয়েছে এবং তারপরে যে প্রতিবেদন আমাদের সকলের কাছে মতামত চাওয়া হয়েছিল, সুপারিশ করবে, এবং তার পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমার কাছে এই পরিস্থিতিটি অনাকাঙ্ক্ষিত। এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত এই অর্থে বলতে চাই যে, একটা হচ্ছে যে আপনি বাংলাদেশের থেকে যদি শুরু করেন,
জি, নুনানুর, আমি আপনার কাছে আসব। সম্ভবত সংযোগে কোনো ত্রুটি রয়েছে, এটি ঠিক হলে আমরা আপনার কাছে আবার আসবো। ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয় আপনি কিভাবে দেখছেন যদি বলতেন। দেখুন, নারী বিষয়ে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এটি তো আহ, মানে যতগুলো কমিশন করা হয়েছিল, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কমিশন বলে আমি মনে করি। কারণ আমি মনে করি যে বাংলাদেশি নারীরা যে সকল কারণে পিছিয়ে, তার একটা বড় হচ্ছে আপনার এই যে পুরুষ এবং নারীর ক্ষেত্রে যে বৈষম্য, বিভিন্নভাবে এই বৈষম্যগুলো সমাজে চালু হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়েই আপনার মূলত নারী সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো আহ, উপস্থাপন করেছে। এবং স্বাভাবিকভাবে যেটা আমরা সবসময় দেখে আসছি, যে যখনই নারীদের সংস্কারের বিষয়ে বক্তব্য তুলে ধরা হয় বা নারীদের বিষয়ে যখন কোনো আলাপ আলোচনা চলে বা সরকার থেকে কোনো সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটা নতুন কোনো ঘটনা নয়, বহু আগে। সুতরাং আমার মনে হয় যে একটা সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, এই প্রস্তাবগুলো দিয়ে মানে এখন নারী সংস্কার কমিশন তারা যেভাবে এগোচ্ছে, এটাই বরং ভালো। আমি মনে করি যে তারা বিশেষজ্ঞদেরকে এই প্রক্রিয়ার সাথে ইনভলভ করছে। তবে আমি মনে করি না যে এই ধরনের সংস্কার আহ, কে রেজিস্ট করার জন্য আমাদের যে ট্রেডিশনাল ইসলামিক দলগুলো তারা যেভাবে একেবারে মানে মাঠ গরম করে, মানে রাস্তায় আন্দোলন করে এগুলোকে যেভাবে থামাতে চাইছে, এই বিষয়টি মোটেই আমাদের জন্য সুখপ্রদ নয়। কারণ এটা তো আমরা জানি যে নারীদের প্রতি যে বৈষম্য দীর্ঘদিন ধরে আমাদের সমাজে চলে আসছে, বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে যে তাদের অধিকার, সেই অধিকারটা তো আসলে এটা তো আমাদের সমাজে একটি বড় ধরনের বৈষম্য। এই বৈষম্যকে বজায় রেখে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো দেশে, আমরা তো সাম্যভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা করা কি সম্ভব, এটা তো আমাদের বুঝতে হবে এবং এটা ওনাদেরকেও বুঝাতে হবে। আমাদের যারা ইসলামিক শরীয়ত নিয়ে দেশে রাজনীতি করে, তাদের তাদের সাথে আমি মনে করি যে আমাদের এই মানে আমাদের আলোচনায় বসা দরকার। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো পাবলিক ডিসকোর্সে নিয়ে আসবে। এবং এখানে যদি ধর্মীয় শক্তির ভয়ে, অযৌক্তিক ভয়ে যদি সংস্কার কমিশন পিছিয়ে যায়, সেটি কিন্তু কাম্য নয়। আমরা কেউ ধর্মের বিরোধিতা করছি না, তো আমরা বিরোধিতা করছি না। আমরা যেটা বলতে চাইছি যে যে নারীদের বিষয়ে যে ধরনের বৈষম্য সমাজে রয়েছে, সেই বৈষম্যকে আমরা একটা যৌক্তিক পর্যায়ে আনতে চাই। সুতরাং এখানে আমার মনে হয় যে এখন যে কথাটি আপনি বললেন, কোর্টে রিট করা হয়েছে, রিটের মাধ্যমে এই সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষজ্ঞদেরকে ইনভলভ করার যে প্রচেষ্টা শুরু হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা হওয়া দরকার। তবে আমি মনে করি যে এই জায়গা থেকে রাজনৈতিক স্বার্থে এই জায়গা থেকে আসাটা যৌক্তিক নয়। এবং এটা আমি মনে করি যে যারা বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এটার সম্পর্ক নাই বা এর কোনো যোগসূত্র তারা খুঁজে পাচ্ছেন না, এটা আমার কাছে খুবই আপত্তিকর একটি বক্তব্য বলে মনে হয়। জি, বৈষম্য কোনো নারী পুরুষ সমাজের সকলের জন্য, সকল শ্রেণীর মানুষের মাঝখান থেকে বৈষম্য দূরীকরণের লক্ষ্যেই তো এই আন্দোলন পরিচালিত। এখানে তো আমরা দেখেছি যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে বিপুল পরিমাণে নারীদের অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। এবং আপনার জ্ঞাতার্থে বলি যে আমার এই যে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেত্রী নুসরাত তাবাসসুম, সেও কিন্তু আমার সরাসরি ছাত্র। তার ভূমিকা আমরা দেখেছি এবং অন্যান্য আরো অনেক নারীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং যারা এই কথাটা বলছেন, তারা বুঝে শুনে কি কথাটা বলছেন কিনা, এইটা আমার একটা বড় প্রশ্ন। কারণ আমি মনে করি যে এই প্রক্রিয়াটি এগিয়েছে।
নারী সংস্কারের বিষয়ে, নারীদের অধিকারের সংস্কারের বিষয়ে আমি যেটা মনে করি যে এটা এই পর্যায়ে মানে ধর্মীয় গোষ্ঠীর ভয়ে আপনাকে এখান থেকে সরে আসতে হবে, এটার আমি কোনো জি, মানে ঠিক এই জায়গাটাতেই ডক্টর সাব্বির আহমেদ আপনি যে বিষয়ে বলছেন, যে সুপারিশগুলো করা হয়েছে অথবা যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, সেটি একটি বিষয়। কিন্তু মূলত যে বিষয়টি নারী সংস্কার কমিশন নিয়েও আপত্তি করছেন, নারী সংস্কার, নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আপত্তি করার বিষয়টি আসলে আপনি কি বলবেন? দেখুন, আপত্তি এটা তো হলো যে আমাদের দেশের মানে বহুদিনের একটা পুরুষতান্ত্রিক মানসিকতা তো আছে এই সমাজে, যে নারীদের যে কোনো বিষয়কে তাচ্ছিল্য করে দেখা, আবার এই একই জিনিসের ধারাবাহিকতা ছাড়া আমি কিছু মনে করি না। যে মানে এটা এটা এই ধরনের কথা বলা বা এই ধরনের বক্তব্য বা এই ধরনের মন্তব্য করা, এটা সেই একই পুরুষতান্ত্রিক মানসিকতারই পরিচয়। সুতরাং এটাকেও যে সরকার আমলে নিতে হবে এই ধরনের অবস্থানকে আমি মনে করি যে এটা আমার, যদি তারা সত্যি সত্যি মিন করে যে নারীদের আহ, নারীদের থেকে বৈষম্য দূর করা দরকার, তাহলে তাদের এটাকে শক্তভাবে ধারণ করা উচিত এবং তাদেরকে বাদ দিয়ে নয়। আমি বলছি তাদের বাদ দিয়ে নয়, জি, জি ডক্টর সাব্বির আহমেদ, জি আমি একটু যোগ করি। আপনি যে কথাগুলো বলছেন, হেফাজতের মহাসমাবেশ চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে নারীর প্রতি হেফাজতে ইসলামের বিদ্বেষ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে, সে বিষয়ে সংগঠনটি বলছে, অর্থাৎ হেফাজত ইসলাম বলছে, যারা তাদের নারী বিদ্বেষী বলে তারা আওয়ামী দোসর। এই বিষয়ে আপনি কি বলবেন ডক্টর সাব্বির আহমেদ? এটা তো একটা মানে এক ধরনের রাজনৈতিক নারী বিদ্বেষী বললেই তারা আওয়ামী দোষর হয়ে যাবে, এগুলো নিছকই রাজনৈতিক বক্তব্য, এগুলো একটা মাইলেজ নেওয়ার সবাই চেষ্টা করে, এটাকে আমি খুব গুরুত্বের সাথে দেখছি। আর আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মানে সমাজে পুরুষ এবং নারী মানে জি পুরুষতান্ত্রিকতা থাকো, ডক্টর সেই সাব্বির আহমেদ, দাপট। আমি আবারও আসি আপনার কাছে। আমি একটু লুনানুরের কাছে যাই। লুনানুর, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, প্রথমে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, আপনি এই ব্যাপারে যদি কিছু বলতেন, নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে যা চলছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। জি প্রথমত আমি শুরুতে যেভাবে বলছিলাম সেটি হচ্ছে যে নারী সংস্কার কমিটি এই যে একটি সুপারিশ দিবে এবং আমাদের কাছ থেকে মতামত নিচ্ছিলেন এবং তারা একটা আঙ্গিক আমাদের মনে হচ্ছিল নারী সমাজের কাছ থেকে, সকলের কাছ থেকে তারা মতামত নেওয়ার চেষ্টা করেছেন এবং একটা প্রাথমিক যে একটা আঙ্গিক তৈরি করেছিলেন। সেখান থেকে এই ধরনের একটা পরিস্থিতি বা বিরোধিতা তৈরি হবে যে এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল না। কেন অনাকাঙ্ক্ষিত ছিল না? আমরা যদি একটু পেছনের দিকে যাই, আপনারা দেখবেন যে 2010 সালে আমাদের দেশে একটি নারী উন্নয়ন নীতিমালা প্রণীত হয়েছিল এবং সেটা বাংলাদেশের নারী সমাজের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পরে তখন একটি নারী উন্নয়ন নীতিমালা হয়েছিল এবং সেই নীতিমালায় সম্পদ ও সম্পত্তিতে সমান অধিকারের একটি প্রস্তাবনা ছিল, যেটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নারী সমাজের একটি দাবি। এবং সেটি হচ্ছে দাবিটি অযৌক্তিক বা যৌক্তিক কিনা আমি সে আলোচনায় যাচ্ছি না। আমাকে একটু ভাবতে হবে বা এই প্রসঙ্গ আসতেই হবে। আপনি মনে করেন যে বাংলাদেশ শুরু থেকে, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় থেকে বা তার আগেও বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের আগে যে লড়াই সংগ্রাম গুলো, সকল লড়াই সংগ্রামে এবং বাংলাদেশের অর্থনীতিতে এই রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখার যে বিষয়, সেখানে নারী সমাজের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে এবং নির্মূলভাবে মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়নের জায়গা থেকে আমরা এবং বিভিন্ন আন্তর্জাতিক সনদের সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে সম্পৃক্ততা, সেই বিষয়গুলো সিডা সনদ সহ সেখানে সম্পদ ও সম্পত্তিতে নারী সমান অধিকারের একটি প্রস্তাবনা এসেছিল এবং সেই 2013 সালেই কিন্তু এই হেফাজতে ইসলাম, যারা ফ্যাসিস্ট সরকারের দোষক, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, তারা আজকে অন্যদেরকে দোষক বলছে। তারা সরোয়ার্দী উদ্যানে লুনানুর, সমাবেশ করে হেফাজতে ইসলাম তো বলছে যারা তাদের নারী বিদ্বেষী বলছে তারাই আওয়ামী দোসর। জি আমি আমি আপনার আলোচনাটা শুনেছি, আমি সেখান জি থেকে বলতে সুস্পষ্ট করে বলতেছি, কারণ তারাই তো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা কওমি মাতা উপাধি দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা? সেখানে তারা করেছিল এবং তারা
মানে যে যে সুযোগ সুবিধা তারা তখন গ্রহণ করেছে, তারা মানে পেয়েছে সেগুলো এখন এই সময় এসে তাদের বক্তব্যের বিরুদ্ধে কিছু বললেই, তাদের অবস্থানের বিরুদ্ধে কিছু বললেই তারা একটা ট্যাগ লাগাচ্ছে। এটি একটি অন্য আলোচনা। আমি যে কথা বলছিলাম সেখানে ফিরে যাই। সেটি হচ্ছে যে এই বিরোধিতাটা কোনো মানে অনাকাঙ্ক্ষিত বিরোধিতা না, এটি ধারাবাহিকভাবে মৌলবাদী গোষ্ঠী এবং এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে যারা টিকিয়ে রাখতে চায়, টিকিয়ে রাখার জন্যই তো তারা আসলে ধর্মকে ব্যবহার করছে, টিকিয়ে রাখার জন্যই তো আসলে তারা এই ব্যবস্থাটাকে ব্যবহার করছে। তারা এটা করবে, এটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষকে, নারী সমাজকে, তরুণ সমাজকে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল এবং সেটি সেই আহ্বান নিয়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু দেখেন শুরু থেকেই কিন্তু একদম প্রথমত সেই প্রথম এবং প্রধান আহ্বানটার সাথে সর্বোচ্চ একটা প্রচারণা করা হচ্ছে। এখন যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই বিরোধিতাগুলো চলবে। এখানে যারা সংস্কার কমিটি করেছে রাষ্ট্রকে, এবং এই যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তার অবস্থান পরিষ্কার করতে হবে, সে কোন দিকে যায়। বাংলাদেশের সংবিধানে নারীর যে অধিকার স্বীকৃত আছে, বাংলাদেশ রাষ্ট্রের যাত্রার সাথে নারীর যে ভূমিকা আছে এবং সেখানে নারীর যে অবস্থান আছে, সেটাকে সে স্বীকার করবে নাকি একটি মৌলবাদী গোষ্ঠীর সাথে সে আপোষ করবে, এই জায়গাটা তাকে সুস্পষ্ট করতে হবে। এবং একটি কথা হচ্ছে সেটি হচ্ছে যে অতীতে নানা ধরনের নানা রকমের আহ এই ধরনের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বাংলাদেশের নারী সমাজ কিন্তু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সবগুলো অর্জন করেছে, সবগুলিকে ঠেকিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার পিছনে কিন্তু নারী সমাজ একভাবে সোচ্চার। এবং আমি আপনাদেরকে বলতে সে খুব দ্রুতই আমরা এই যে প্রচারণা চলছে, এই যে একটা জনগোষ্ঠীকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে, যেটা ভুল বার্তা দেয়া হচ্ছে, সেই তার বিরুদ্ধে আমরা কর্মসূচি দিব, মানে আমরাও রাস্তায় নামবো, আমরাও সরাবো। এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে একটি রাষ্ট্রে, যে রাষ্ট্রের সংবিধানে নারী পুরুষ সকলের সমান অধিকারের বিষয়টি খুব সুস্পষ্ট করে আছে, সেইখানে বসে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ন্যায্যতা থেকে বঞ্চিত করা বা তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার যে দাবি তোলা হচ্ছে, যে হুমকি দেওয়া হচ্ছে, এটি একটি সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রবিরোধী অবস্থান আমরা মনে করি, এবং সরকারকে সেইভাবেই ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের সকল বিষয় আপনি দেখবেন সিভিল ল মানে আমাদের সকল ইয়েগুলো শুধুমাত্র সম্পদ বা বিবাহের যে বিষয়গুলো আসে তখন চলে। এখন আজকে যে কমিশনের যে রিপোর্টটা এসছে, সেই রিপোর্টের কি বক্তব্য আছে আপনি দেখেন, কোন জায়গাগুলোতে ওনারা বিরোধিতা করছে এবং বিরোধিতাগুলো অমূলক, অযৌক্তিক এবং অস্পষ্ট। সেটি হচ্ছে যে আপনি যদি সিভিল ল বা ইউনিফর্ম ফ্যামিলি কোডে না মানতে চান, আপনি যদি আপনার অধিকারটুকু মানে আপনার মতের উপর ভিত্তি করে নিতে চান, সেই ব্যবস্থা কিন্তু আপনার জন্য থাকবে। কিন্তু রাষ্ট্রে সংস্কার কমিটি আছে, রাষ্ট্রে ব্যবস্থা থাকবে বা প্রস্তাব থাকবে তার জন্য যে সিভিল ল অনুযায়ী বা আন্তর্জাতিক ল অনুযায়ী তার অধিকার পেয়েছে, তার জন্য। ওনারা একদম একটা ভুল মানে ইনফরমেশন জাতির কাছে তুলে ধরছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই অধিকার বঞ্চিত করার কৌশল হিসাবে তারা নারীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করছে। এবং যে গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা অত্যন্ত মানে বাজে, নিন্দনীয় এবং এটি গঠিত অপরাধ, এবং রাষ্ট্রকে এটা অপরাধ হিসাবে ধরে নিয়ে নারী নির্যাতন, যে নারীকে নির্যাতন করার যে বিষয়টা, আমাদের দেশে কিন্তু সুস্পষ্ট করে নারী নির্যাতন বিরোধী আইন রয়েছে, এবং সেইখানে নারী নির্যাতন বিরোধী আইনে নির্যাতকের প্ররোচনাকারী, সহায়তাকারী সকলের বিরুদ্ধে কিন্তু সুস্পষ্ট করে আইনি ব্যবস্থা গ্রহণ করার একদম ক্লজ রয়েছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এটি তো হচ্ছে যে একটি হচ্ছে যে নারী সংস্কার, নারী অবস্থা বিষয়ে কি সংস্কার হবে কি হবে না, নারীর অবস্থান কি হবে কি হবে না, সেটি একটি দৃষ্টিভঙ্গিগত বিষয়, সেটি একটি রাষ্ট্রের মতামতের বিষয়। কিন্তু নারী নির্যাতন কিন্তু একদম ফৌজদারি অপরাধ, এবং যেটির একটি মানে প্র্যাকটিস তারা করেছে। আমার একদম সুস্পষ্ট দাবি থাকবে, এবং আমরা ইতিমধ্যে ফরমালি আমাদের দাবি জানিয়েছি যে এই বিষয়টিকে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে দেখে এবং বাংলাদেশের সংবিধান বিরোধী অবস্থান হিসেবে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। লুরানুর, আমাকে একটি বিরতি নিতে হবে। জি, একটি বিরতি নিয়ে আসি, তারপর এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো নিশ্চয়ই।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। বিরতির পর আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসি। একটু ছোট ছোট করে যদি আমরা আলোচনাগুলো করি তাহলে হয়তো আরও দু একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো। সংক্ষেপে বলি, এই যে রোহিঙ্গা এবং মানবিক করিডোর নিয়ে যেই পরিস্থিতি চলছে, যে ইস্যু চলছে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলছেন, প্রেস সচিব পরবর্তীতে বলছেন যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো চলছে, এই যে বক্তব্য, দায়িত্বশীল ব্যক্তিদের এক এক রকম বক্তব্য, আপনি কি বলবেন? দেখুন, আমরা বহু আগে থেকেই এই সরকারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করেছি। এটা আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বিষয়ে আমরা তাদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করেছি। এখন যে যে কথাটাই বলে থাকুক, মনে করুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এক কথা, বা নিরাপত্তা উপদেষ্টা বলেছেন আরেক কথা, নীতিগত সিদ্ধান্ত নেন নাই, একজন বলেছেন নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু মানে ক্ষতি যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে। মানে আপনি ধরুন পররাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এখন যিনি বলছেন যে এটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি, মানে এটা বলে আর পার পাওয়া যাবে না বলে মনে হয়। মানে এই ধরনের ডক্টর সাব্বির আহমেদ, নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আবার বলেছেন যে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে, এবং কিছুদিন আগে প্রেস সচিব বলেছিলেন যে না, কারোর সাথেই কোনো আলোচনা হয়নি। জি, তার এটা বোঝা যাচ্ছে। আমি প্রেস সচিবের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি না, বরং আমি যেটা বলতে চাচ্ছি এই দুজনের কথা। যদি এটা প্রাথমিক আলোচনা হয়েই থাকে, আমি আপনাকে বলে রাখি, আমি কমপক্ষে বছর 5 আগ থেকেই আমি না অনেকেই শুনছিলেন যে বাংলাদেশের এই অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, তারপর আরাকান, মিজোরাম, এইসব এলাকা নিয়ে একটা মানে খ্রিস্টান রাষ্ট্র গঠনের একটা ব্লুপ্রিন্ট বহু আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের সিআইএ এর ওয়েবসাইটে কিন্তু এটা প্রকাশ করেছে, এই ধরনের একটা ব্লুপ্রিন্ট। তখন এটা যখন আমরা শুনেছি তখন বিষয়টাকে আমরা ওইভাবে গুরুত্ব দিই। এখন নানান এবং আমরা বিগত সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের ইঙ্গিত থেকেও এই বিষয়গুলো আমরা শুনেছি। এখন পর্যন্ত আমরা এই বিষয়গুলোতে নিশ্চিত ছিলাম। বিভিন্ন সময়ে যখন সেন্ট মার্টিন নিয়ে বিতর্ক হয়েছে, তখন বিষয়টা আস্তে আস্তে আমাদের মধ্যে এই বিষয়ে একটু একটু করে ধারণা জন্মানো শুরু করলো যে না, বিষয়ের মধ্যে কিছু সত্যতা রয়েছে। এখন যে আমরা পুরোপুরি বুঝতে পারি। আমি শুধু এটুকু বলতে চাই যে এটা যদি এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ যায়, তাহলে এটা আমাদের জন্য একটা মারাত্মক ধরনের বিপর্যয় ডেকে দেবে। শুধু ভূরাজনৈতিক বিপর্যয় না, এটা আমাদের আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে জাতীয় নিরাপত্তা, কিছুই হুমকির মতো ফেলবে। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছিল, বাংলাদেশের এই ধরনের সিদ্ধান্ত হলে বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে গৌরব, সেই গৌরব কথা ভুলুণ্ঠিত হবে বলে আমি মনে করি। সুতরাং এই ধরনের বিপজ্জনক উদ্যোগ থেকে সরকারকে অবশ্যই ফিরে আসা উচিত। আসবে কিনা আমি জানি না, তবে আমরা মনে করি উচিত। জি, ডক্টর সাব্বির আহমেদ, আমি আসবো আপনার কাছে, ধন্যবাদ। লুনানুর, যে বিষয় নিয়ে কথা বলছিলাম আমি একটু যোগ করি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না, এবং প্রধান উপদেষ্টা যেমন জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ সফরে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে তার প্রত্যাশা করা হচ্ছে যে রোহিঙ্গারা হয়তো বা পরবর্তী রমজান তাদের দেশে গিয়ে করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপরীত চিত্র। রোহিঙ্গারা বাংলাদেশে আরও ঢুকছে, 1 লাখের বেশি রোহিঙ্গা ঢুকেছে এবং প্রতিদিনই বিভিন্ন জায়গা দিয়ে রোহিঙ্গা ঢুকছে। এখন এই যে পররাষ্ট্র উপদেষ্টা যে বলছেন যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান দেখছেন না, এটি অবশ্যই একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু তাহলে আসলে কি করবে বাংলাদেশ? এই জায়গাটাতে কি করণীয় রয়েছে বর্তমান পরিস্থিতিতে? আপনি রাজনীতিক হিসেবে বিষয়টা কিভাবে দেখেন লুনানুর?
আহ, কি করবে বাংলাদেশ, সেই সমাধানটা কিন্তু আসলে এখন দেওয়া যাচ্ছে না প্রথমত। কারণ হচ্ছে যে এই রোহিঙ্গা সমস্যাটা যেটা, যেভাবে আমি বলতে চাই, সেটি হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে এটি সমাধান। এটি আন্তর্জাতিক বিভিন্ন অংশের সংশ্লিষ্টতা রয়েছে। মানে মানে যারা রয়েছে বা এখন মায়ানমারে যারা সামরিক জান্তা রয়েছে, তাদের সকলের সাথে সকলের সম্মতি এবং সকলের আহ, অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা নিতে হবে। কারণ ওখানে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হলেই এবং তাদের নিরাপত্তা এবং অধিকারের জায়গাটা নিশ্চিত হলেই না তারা ফিরে যায়। এবং সেটাই মানে আপনি যদি আন্তর্জাতিক যে সিস্টেম সেটার মধ্যে দিয়েও শরণার্থীকে তার দেশে প্রত্যাবর্তনের যে জায়গাটা, সেই জায়গাটা যদি আমরা মানে বলতে চাই, আমরা আহ্বান করতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই জায়গাটা নিশ্চিত করতে হবে যে যারা এসেছে তারা ফিরে যেয়ে তাদের নিরাপত্তা এবং অধিকারের জায়গাটা আহ পূর্ণ হবে। এবং মায়ানমারের যে সংকটটা, সেই সংকটটার সাথে তো আসলে যেমন আমার পূর্বে আলোচক স্যার বলছিলেন যে আসলে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশ আর আমেরিকা সকলে যুক্ত। এবং এই সমস্যাটা যদি সবাই মিলে সমাধানের জায়গাটা না হয়, শুধুমাত্র মায়ানমার রিজেন্টের সাথে আলাপ করে বাংলাদেশ সরকার, এটি কিন্তু হবে না। কারণ তাদের দেশের পরিবেশটা স্থিতিশীল করাটা কিন্তু একদম শুধুমাত্র তাদের অংশ বা হচ্ছে সেটা না, এটা এখন একটা ইন্টারন্যাশনাল বিষয় হয়ে গেছে। অনেক বড় বড় মানে পরাক্রমশালী দেশ সমূহের স্বার্থের বিষয় হয়ে গেছে, তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এবং তাদের সকলের আন্তরিকতার জায়গা থেকে, আন্তরিক জায়গা থেকে থাকতে হবে এবং সেখান থেকে সমাধান করতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। এখন বাংলাদেশ আসলে এই মুহূর্তে কি করবে সেটা হচ্ছে একটা মানে অনিরাপদ একটা যুদ্ধাবস্থা বিরাজ করা, মানুষ যেখানে 300 মানুষ হত্যা করা হচ্ছে, সেখান থেকে শরণার্থীরা আসছে। প্রথমত হচ্ছে যে একবার যখন যারা এসেছে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটাও সমীচীন হবে, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন ধরে, মেলা দিন তো হয়ে গেল, দীর্ঘদিন ধরে এই যে এত শরণার্থী বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আছে এবং তারা নানা ধরনের একভাবে তো তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কর্মকাণ্ড মানে আইন শৃঙ্খলার বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড, এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদেরকে আটক করতে হচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে, নানা ধরনের বিশৃঙ্খলা সেখানে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে এবং আমাদের পরিবেশ, আমাদের সার্বভৌমত্বের জন্য নানা ধরনের একটা হুমকি বা নিরাপত্তাহীনতার জায়গা দেখা দিচ্ছে। সেইখানে রাষ্ট্র আসলে এখন আমরা খুবই একটা মানে ওই অর্থে যদি বলতে চাই যে সরকারের দিক থেকে তো বেকার দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে মানবিক ভাবে যেটা আপনি চিন্তা করেন, এই ধরনের শরণার্থীদের আবার নতুন করে একটা অনিরাপদ, যেখানে তার অধিকার নাই, কোনো নিরাপত্তা নাই, সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু একটি রাষ্ট্রের জন্য কিন্তু এটি খুবই একটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ এবং মানে সমস্যার বিষয় হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কাজে আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে এই সমস্যাটি আসলে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে না, আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ রাষ্ট্রকে আরো শক্তিশালী অবস্থান নিতে হবে। জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় জি শক্তিশালী অবস্থান নিতে হবে এবং সেই আন্তর্জাতিক উদ্যোগের মধ্যে দিয়ে এটি সমাধান। জি সেটি সময় বলে দিবে লুনানুর। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অন্তর্বর্তী সরকার মনে হয় না নির্বাচন চায়, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। আপনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত একজন রাজনীতিক, আপনি কি মনে করেন যে সরকারের সদিচ্ছায় কোনো ঘাটতি আছে নির্বাচন দেওয়ার ব্যাপারে? প্রথমত হচ্ছে উম, আপনি এই মানবিক প্রয়োজনের সত্যি বলছিলেন যে সরকারের এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে। আমরা প্রথম থেকে খেয়াল করছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা বা সমন্বয়হীনতা রয়েছে। তারা কোনো বক্তব্যতে স্থির থাকছে না বা সুস্পষ্ট করে কিছু বলছে না। এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে মূল দাবির যে বিষয়, সেটি হচ্ছে যে একটি নির্বাচন। মানে যে ক্ষোভের জায়গা থেকে আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটা আহ, অনেক বেশি শক্তি পেয়েছিল, শক্তি অর্জন করেছিল বা তীব্রতা অর্জন করেছিল, সেই যে মূল জায়গাটা নির্বাচন এখন আহ, আহ, শুরু থেকেই গত বছর মানে সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু বাংলাদেশের ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলই একটি নির্বাচনের রোডম্যাপের কথা বলেছে। সেখানে আপনারা দেখবেন যে সরকারের একটি অংশ কখনো বলছে যে ডিসেম্বরের মধ্যে সম্ভব, কখনো বলছে আগামী জুনের মধ্যে সম্ভব, কখনো কেউ কেউ মুখ বলে ফেলছে যে আগামী জুন জুলাইয়ের মধ্যে সম্ভব না। এখন দেখেন, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা আসলে গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে এমন ভাবে দলীয়করণ করা হয়েছিল যে নির্বাচন ব্যবস্থাটাই ধসে গেছিল।
ন্যূনতম সংস্কার না করে আসলে একটি অর্থবহ নির্বাচন করা সম্ভব না। সেখানে সরকারকে তার আন্তরিকতা দেখানোর একটা পয়েন্ট ছিল, সেটি হচ্ছে সে কোন কোন সংস্কারগুলো জরুরি সেই সংস্কারগুলোকে সে চিহ্নিত করে বলে একটি রোড ম্যাপ ঘোষণা করে দেয় সুনির্দিষ্টভাবে, যে কত তারিখের মধ্যে সে নির্বাচন করতে চায়, কবে তফসিল হবে, কিভাবে কি প্রক্রিয়া করবে। বাংলাদেশের মানুষই, বিএনপি কেন, শুধু কমিউনিস্ট পার্টি কেন, বাংলাদেশের সকল সাধারণ মানুষের মধ্যে এখন এই বিষয় নিয়ে অত্যন্ত মানে দ্বিধা দেখা দিয়েছে এবং সন্দেহ দেখা দিয়েছে যে সরকার আন্তরিকভাবে নির্বাচন বিষয়ে বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট কোনো ধারণা এখনো দেয়নি। নির্বাচন কবে হবে সেটি একটি বিষয়, কিন্তু নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা করা যে সরকার এত তারিখের মধ্যে নির্বাচন করতে চায়, এই সময়ের মধ্যে করতে চায় এবং তার কি কি ন্যূনতম সংস্কারগুলো সে করতে চায়, সেই রোডম্যাপটা জনগণের কাছে পরিষ্কার করার একটা দাবি চলে আসে। আপনারা কিন্তু খেয়াল করবেন যে সেই বিষয়ে কিন্তু অন্যান্য সব বিষয়ের মতোই সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকমের বক্তব্য আসছে, সুস্পষ্ট কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কাজে রুহুল কবির রিজভী সাহেব কিভাবে বলেছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু তার যে বক্তব্যটা আছে সে বক্তব্যটা আসলে অমূলক। এই কথাটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলও আমরা বলছি এবং জনগণের মধ্যে আসলে এই ভাবনাটা খুব দৃঢ় হয়েছে যে সরকারের আন্তরিকতার অভাবটা দেখা দিচ্ছে বা আন্তরিকতাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। জি, লুনা নূর, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেছেন যে সংবাদ মাধ্যম যত বেশি প্রশ্ন করবে, রাষ্ট্রের দায়িত্বশীলরা তত বেশি সচেতন দায়িত্বশীল হবেন, অতএব সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে। আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখি, ডক্টর সাব্বির আহমেদ একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে, রাজনৈতিক পালা বদলের পর বাংলাদেশের সাংবাদিকতায় আপনি কোনো পরিবর্তন দেখেছেন অথবা পরিবর্তন এসেছে বাংলাদেশের সাংবাদিকতায়? আহ, আমরা বিগত সরকারের সময়ে আমরা দেখেছি যে মানে মিডিয়া জগৎকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেই অভিজ্ঞতা আমাদের চোখের সামনে ছিল এবং সেই অভিজ্ঞতা আমরা নিজেরাও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এখন আমি বলবো যে পরিপূর্ণ মুক্ত মিডিয়া এখনো হয়ে ওঠেনি, বা কিছু 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 জায়গায় হয়তো আমরা দাবি করতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হতে হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি যে মানে আগের মতোই এই যারা এই ধরুন এই আন্দোলনের সাথে যুক্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মিডিয়াগুলোতে হস্তক্ষেপ করছে। সুতরাং আমরা এখনো পরিপূর্ণভাবে দাবি করতে পারি না যে মিডিয়ার সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমরা আজকের পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ সংবাদপত্রের স্বাধীনতা সূচকে, বৈশ্বিক সূচকে সে অনেক দূর এগিয়ে গেছে, অনেক বেশি। মানে এটুকুই আমার বক্তব্য হচ্ছে, এটুকুই যে মানে এটা খুবই ইনসাবস্টেন্সিয়াল, যে যে প্রোগ্রেস যতটুকু এটা এখনো মনে হচ্ছে সেই আগের ধারাটাই, বা আমরা বিভিন্ন সোর্স থেকে যতটুকু শুনি যে নানান ধরনের সংখ্যান মিডিয়া গুলোর উপরে আসছে ও নানান ধরনের বাধার সৃষ্টি করা হচ্ছে। জি, ডক্টর সাব্বির আহমেদ ধন্যবাদ। লুনানুর, একই বিষয়, রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের সাংবাদিকতায় কি পরিবর্তন আসলো, আপনি কি দেখতে পাচ্ছেন? এই বিষয়টা না মানে দ্বিপাক্ষিক। একটা হচ্ছে যে রাষ্ট্রের একটা মানে ডমিনেটিং মনোভাব থাকে সরকারের, থাকি। আরেকটি হচ্ছে গণমাধ্যম বা সাংবাদিকতার সাথে জড়িত যারা, তাদের একটা মনোভাবের বিষয়। এখন এই কথাটা বলতে গেলে এভাবেই বলতে হয়, পুরোনো কথা তুলতে হয়। সেটি হচ্ছে যে এই যে একটা আহ, যারা বলে মানে দোসর বা দালাল বা লেজুর ব্যক্তি, অথবা আমি বলবো যে আপোস করা, এই যে একটা বিষয় ছিল, সেটা তো আসলে মনস্তাত্ত্বিক ভাবে বলেন, এটি আসলে চর্চার জায়গা থেকে বলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে আমরা অতীত থেকেই দেখে আসছি এবং সেই মানে সারেন্ডার করার যে জায়গা রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, সেটি তো দ্বিপাক্ষিক বিষয়। সরকারের দিক থেকে একটি চাপ ছিল এবং গণমাধ্যমও সেই সাহসিকতার জায়গাটা কখনো দেখায়নি, বরং তারাও একটা আপোষকামিতার জায়গা থেকে বা একটা সংযোগ রেখে চলতে চেষ্টা করেছে এবং সেই সংযোগ রেখে যে চলতে চেষ্টা করেছে, সেই কারণে দেখা গিয়েছে যে এই সময় এসে তাদের ভেতরে নানা ধরনের ভীতিও কাজ করছিল,
নানা ধরনের আতঙ্ক কাজ করছিল, এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শুরুর দিকে যে একটি মব তৈরি করার একটা প্রবণতা আমাদের দেশে হয়েছিল 5ই আগস্টের পরে আর কি, যে কোনো কিছু আপনি আপনার মতের সাথে না মিললেই সেখানে একটি মব তৈরি করে, সেখানে একটি জমায়েত তৈরি করে একটা মানে অন্য রকমের বেআইনি বিরোধিতার একটা পরিস্থিতি তৈরি করেছিল। সেটা একটা আতঙ্ক লুনানুর, আমি একটু এই জায়গায় আপনার কাছে একটু প্রশ্ন রাখি, এই বিষয়ে একটু প্রশ্ন রাখি। বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটি ওনার বক্তব্য, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল, বর্তমানে ক্ষমতায় রয়েছে, অথবা যে বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য বিরোধী দলে বিভিন্ন সময় ছিল অথবা রয়েছে, তারা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে যখন ক্ষমতায় থাকেন অথবা বিরোধী দলে থাকেন, বড় রাজনৈতিক দলগুলো, তারা কতটা গণবান্ধব বলে আপনি মনে করেন? গণমাধ্যমের প্রতি তাদের আসলে কতটা মনোভাব বন্ধুসুলভ? শুনেন, গণমাধ্যম প্রতি কতটা বন্ধুসুলভ বা গণমাধ্যম কতটা জি জি লুনানুর, আমি আসবো আপনার কাছে। ডক্টর সাব্বির আহমেদ, জি ডক্টর সাব্বির আহমেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একই বিষয়ে আপনি কি বলবেন? জি ডক্টর সাব্বির আহমেদ। জি জি ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং লুনানুর, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দুজনের সাথে নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও দেখা হবে, কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।